সাফের একটা নতুন মিশন বাংলাদেশের জন্য। পরপর তিনবারের শিরোপা জয়ের লক্ষ্যে এবার ভারতের গোয়ায় এসেছে বাংলাদেশ দল। প্রত্যাশার চাপটা বিশাল, পিটার বাটলারের উপর একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তিনি সেসব নিয়ে কোনো কিছু নিয়ে ভাবতে নারাজ। অনেক উত্থান গেছে, অনেক পতন গেছে এবং একটা নতুন টিম নিয়ে তিনি এসছেন। কিন্তু এই টিমে কিন্তু বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা কিনা প্রথম যে সাফ জয় 2022 সেই দলেও ছিলেন এবং এরপর 2024 এবং 2026 বাংলাদেশকে তৃতীয়বারের মতো হ্যাট্রিক শিরোপাটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ধরে রাখতে পারবে কিনা কিংবা জয় করতে পারবে কিনা, সেসব নিয়ে আছে অনেক প্রশ্ন। ইতিমধ্যে ভারত তার শক্তিমত্তা দেখিয়েছে, নেপালও তার শক্তিমত্তা দেখিয়েছে। আমরা সেসব নিয়ে কথা বলবো। বাংলাদেশের এই দলটা নিয়ে আসলে কতটুকু আশাবাদী হওয়া যায়, বাংলাদেশের নারী ফুটবল নিয়ে যারা খুব গভীরভাবে কাজ করেন এবং যারা খুব ওতপ্রোতভাবে কাজ করেন তাদের মধ্যে একজন আছেন মাসুদ আলম, সিনিয়র সাংবাদিক, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা একটু জানতে চাইবো এবং বুঝতে চাইবো যে আসলে বর্তমানে যে সাফের বাস্তবতা, সে বাস্তবতায় বাংলাদেশ দলের অবস্থানটা আসলে কি। বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত এবং নেপাল এই টুর্নামেন্টে সবচেয়ে বড় প্রতিপক্ষ। যদি নকআউট স্টেজে কার সাথে দেখা হবে বলা যায় না, যদিও এই ম্যাচে বাংলাদেশ জিতলেই কিংবা ড্র করলেই বাংলাদেশ চলে যাবে হচ্ছে গিয়ে পরের রাউন্ডে, মানে পরের স্টেজে। মাসুদ আলম, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। মাসুদ ভাই, যে বিষয়টা হচ্ছে গিয়ে বারবার উঠে আসে যে বাংলাদেশের সাফল্য যা বলতে ফুটবলে, তার নারী ফুটবলেই এখন সাফল্যতার পাল্লাটা বেশি এবং এবার তো প্রত্যাশার মাত্রাটা আরও বেশি। আপনি আসলে লাস্ট 2 ইয়ার্স নেপাল এবং ভারতের যেই টিমের যে হচ্ছে গিয়ে রিকনস্ট্রাক্ট, সেটাকে আসলে কিভাবে দেখবেন এবং সেখানে বাংলাদেশের দলের অবস্থানটা আসলে তাদের সঙ্গে কম্পিট করার মতো কোথায় আছে? স্পেশালি মাহফুজ, আমি বলবো এবার ভারতের কথা, যেহেতু ভারতের মাটিতে খেলাটা হচ্ছে এবং মানে আমরা গত দুবার নেপালের মাটিতে আমরা হোম টিমকে হারিয়েছি ফাইনালে। তো হোম টিমকে হারিয়ে ফাইনালে আমরা জেতার অভিজ্ঞতা আমাদের হয়েছে গত দুইবারই, 2022 এবং 2024-এ। কিন্তু সেইটা অতীত, সেটা আসলে আরও 2 বছর আগের কথা বা 4 বছর আগের কথা। তো এখন আসলে নতুন শুরু। আর ভারত এই টুর্নামেন্টের বরাবরই ফেভারিট টিম ছিল। গত দুবার তারা হয়তো কোনো কারণে পারেনি, বাংলাদেশ দলটা বেশি ভালোভাবে খেলেছিল। কিন্তু এবার তাদের হোম মাঠে খেলা এবং প্রথম ম্যাচেই তারা মালদ্বীপকে 11 গোলে হারিয়েছে এবং প্রথম ম্যাচেই তারা একটা বড় বার্তা বাংলাদেশকে দিয়েছে যে আমরা তৈরি। এবং আমার মনে হয় যে বাংলাদেশের এবার খুব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। চ্যালেঞ্জটা হবে সেমিফাইনালে, কারণ আমাদের গ্রুপ পর্ব পার হতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যদি বড় কোনো অঘটন না ঘটে। কালকে মালদ্বীপের সঙ্গে খেলা, মালদ্বীপকে আমরা খুব সহজে হারাবো, এটা বিশ্বাস মানে যদি আমরা করি সেটা খুব বাড়াবাড়ি কিছু না। আর এখন কথা হচ্ছে যে যেহেতু ভারত 11 গোল দিয়েছে, আমাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে 12 গোল দিতে হবে, মানে ওদের চেয়ে আগেই থাকতে হলে। মানে যদি ভারতের সঙ্গে আমরা ড্র করি, তো ড্র করলেও তো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আমাদের গোল অ্যাভারেজটা বড় ব্যাপার হবে। সেক্ষেত্রে আমাদের কালকে শুধু জিতলেই হবে না, খুব বড় ব্যবধানে বাংলাদেশের। তবে 12 গোল করা তো খুব চারটিখানি কথা না। যে কোনো ম্যাচই যত দুর্বল অপোনেন্টই হোক, 12 গোল গুনে করা, এটা চাইলেও এটা মানে পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট টিম আর সবচেয়ে শক্তিশালী টিম, এর দুই দলের মধ্যে খেলা হলেও 12 টিম আশা করা খুব কঠিন এবং অনেক সময় হয়, অনেক সময় হয় না, খুব ম্যাক্সিমাম সময় হয় না। কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা একটা বড় ম্যাচ। স্টার্টিংটা খুব ভালো করতে হবে। আর ভারত ম্যাচ তো এরপরে আছে 31 তারিখে। এরপরে আমরা সেমিফাইনালে যাবো, এটা আমরা ধরে নিতে পারি। তো সেমিফাইনালে ওই দিক থেকে কারা, যদি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হই, সেমিফাইনালে হয়তো আমরা একটু তুলনামূলক নেপালকে অ্যাভয়েড করতে পারি হয়তো বা, সেক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কাকে পেতে পারি। শ্রীলঙ্কাকে যদি আমরা পেতে চাই, অথবা ভুটান, আমি জানি না কী আসবে। শ্রীলঙ্কা বা নেপাল তো ডেফিনেটলি হট ফেভারিট তাদের গ্রুপে, তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চান্স বেশি। আর ওইদিকে ভুটান এবং শ্রীলঙ্কা এই 2 দলের যে কোনো এক দল আসবে, শ্রীলঙ্কা আসারই চান্স বেশি। শ্রীলঙ্কায় যদি আমরা সেমিফাইনাল পাই তাহলে ফাইনাল যাওয়াটা তুলনামূলক সহজ হবে। আমি সহজ ওইভাবে বলবো না, তারপরে তুলনামূলক যে আমরা হয়তো 70-30 হয়ে যাবে তখন আমাদের ফাইনালে যাওয়াটা। আমি যদি এই জায়গায় একটু যোগ করি কিংবা সম্পূরক করি যে আমাদের এই টিমটার যে স্ট্রেংথ এবং যদি আমি ভারত এবং নেপালের স্ট্রেংথ, প্লেয়ারদের স্ট্রেংথের কথা ধরি, সেই জায়গাটায় আপনি যদি হচ্ছে গিয়ে কোন দলকে কোথায় রাখবেন কিংবা 10-এ কত দিবেন কাকে? বাংলাদেশের আগের যে 2টা টিম ছিল সেই 2টা টিম কিন্তু এটা নয়। সেই 2টা টিম একরকম ছিল, এটা কিন্তু একটু ডিফারেন্ট টিম, একটু নতুন বেশ কিছু 10-12 জন প্লেয়ার নতুন, যাদের সাফ খেলার অভিজ্ঞতা নেই। হয়তো
বাটলার ভেবেছেন যে নতুন কিছু ব্লাড দলে দিবেন এবং পাশাপাশি একদমই নতুন বলা যাবে না, এই টিমে কিন্তু গত দুটি সাবজয়ী অনেক ফুটবলারই রয়েছে। মিনিমাম 7 জন আছে। মিনিমাম গোলকিপার রয়েছেন রূপনা, তারপরে ঋতুপর্ণা, তহুরা, শামসুন্না সিনিয়র, শামসুন্না জুনিয়র, মারিয়ামান্দা, মনিকা, এরা তো এক্সপিরিয়েন্স খেলোয়াড়। এবং তো আসলে মানে প্রথম ম্যাচটা বা ভারতের সাথে ম্যাচটাই দেখার পরে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি এবারে আমাদের সাপটা কেমন কাটে, আমরা আসলে কতদূর যেতে পারি, বা আমাদের যে হ্যাট্রিক শিরোপার একটা সম্ভাবনা রয়েছে সামনে, বা আমরা সেটা কতটুকু অ্যাচিভ করতে পারবো, সেটা আসলে এই মুহূর্তে বলা খুব কঠিন। অন্তত আমি যতটুকু বুঝতে পারছি যে এটা আমাদের জন্য গত দুবারের চেয়ে অনেক অনেক বেশি কঠিন হবে। ভারতের মাঠে খেলা বলেই নয়, ভারতে এবার গত দুবারের থেকে শিক্ষা নিয়ে তারা অনেক মানে তাদের দলেও অনেক নতুন খেলোয়াড় তৈরি যোগ করেছে এবং হয়েছে। তো সব মিলিয়ে মানে বাংলাদেশ ভারত ম্যাচটা দেখার পরে দেখুন বোঝা যাবে যে আসলে আমরা কতদূর যেতে পারবো। তবে আমরা ডেফিনেটলি আমরা আশা করবো আমরা সেমিফাইনাল যাব। এবং আর নেপালের সাবিত্রা ভান্ডারী সম্ভবত আসেনি টিমের সাথে, তার হচ্ছে কোনো চোট রয়েছে। তারপরেও নেপালও এবার হট ফেভারিট। এবং টুর্নামেন্টে আমি একটা ভিডিও দেখছিলাম, আমাদের শিউলি আজিম এখানে আসার পরেই একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা হট ফেভারিট না, হট ফেভারিট হচ্ছে ভারত এবং নেপাল। এবং তিনি যথার্থ তিনি এটা হচ্ছে এটা এক ধরনের মনস্তাত্ত্বিক খেলাও, মানে অনেক সময় নিজেদেরকে একটু ব্যাক বেঞ্চে রেখে অন্যদেরকে সামনে এগিয়ে দিয়ে হয়তো একটু মনস্তাত্ত্বিক খেলাও থাকে, সেটা হয়তো শিউলি আজিম করেছেন। তবে ফেভারিট তো অবশ্যই বাংলাদেশ, গত দুবারের চ্যাম্পিয়ন। তবে মানসিক একটা বড় ধরনের চাপ রয়েছে, দেশবাসীর প্রত্যাশা রয়েছে, খেলোয়াড়ও নিজেরা ভাবেন যে এবার যদি আমরা সাব জিততে না পারি তাহলে আমরা হয়তো মানে আমাদের যে সাফল্যের ধারাবাহিকতা ছিল সেখানে একটা ছেদ পড়বে, বা আমাদের সব কিছুতেই একটা ছেদ পড়তে পারে, মানে খেলোয়াড়দের ভবিষ্যৎ সব কিছু মিলিয়েই। তো তারাও ভাবছে যে তাদের চলার জন্য মানে হ্যাট্রিক শিরোপাটা খুব দরকার, কিন্তু শিরোপাটা দরকার এটা খুব আমরা মুখে বলতে পারি, কিন্তু মাঠে অর্জন করাটা এবার খুব কঠিন হবে। নিশ্চয়ই শিরোপাটা আমাদের জন্য দরকার, শিরোপাটা বাংলাদেশের জন্য দরকার। এবং যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম ম্যাচটা ভালোভাবে জিতে ভারত ম্যাচটা উতরে যাওয়া, তারপরে হয়তোবা শক্তিমত্তার জায়গাগুলো ধরা যাবে। তবে মাসুদ ভাই, একটা বিষয়, বাংলাদেশ দল এবার যেহেতু এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে এবং বাংলাদেশ আন্ডার-20 টিমও হচ্ছে গিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে, তার মানে বলাই যায় যে হচ্ছে গিয়ে অন্যান্য দলগুলোর থেকে মানসিকভাবে যেই লেভেলের কম্পিটিশনটা বাংলাদেশ করে এসেছে সেই জায়গায় এসে সাফের সয়েলে, সাফের মাটিতে হয়তোবা এই কম্পিটিশনে বাংলাদেশ হয়তোবা কিছুটা মনস্তাত্ত্বিকভাবে এগিয়েই থাকার কথা। এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে কিন্তু ভারতও খেলেছে এবং নেপাল অল্পের জন্য যেতে পারেনি। নেপাল উজবেকিস্তানের সাথে তাদের যে লাস্ট ম্যাচ ছিল, গ্রুপ ম্যাচ, সেটাতে টাইব্রেকারে হেরেছিল এবং তাদেরও ব্যাড লাক। তারাও কিন্তু এশিয়ান ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা প্রায় অর্জন করেছিল, তারাও হয়নি। তবে এবারও নেপাল, আমার মনে হয় যে নেপালও ফেভারিট। কারণ হলো যে নেপালের একটা দুর্ভাগ্য, টুর্নামেন্টটা গত 7টা আসরের মধ্যে 6টায় ফাইনাল খেলেছে এবং 6টাই হেরেছে। তাদের ভাগ্য তাদের কখনো খোলেনি। এবং এবার তাদের যে কোচ, তিনি টুর্নামেন্ট শুরুর আগে যে সংবাদ সম্মেলন হয় সেখানে তিনি বলেছিলেন যে আমাদের ভাগ্য এবার যদি আমাদের তাকায়, আমরা ভাগ্যের দিকে তাকিয়ে আছি। তো আমার মনে হয় যে ভাগ্য যদি তাকায় নেপাল চ্যাম্পিয়ন হতে পারে, বলা যায় না আসলে 3 দলের মধ্যে কে চ্যাম্পিয়ন হবে বলা যায়, 3 দলের মধ্যেই যে কোনো একটা দল হয়তো চ্যাম্পিয়ন হবে, কিন্তু কারা চ্যাম্পিয়ন হবে বলা যায় না। তবে বাংলাদেশ দলের জন্য প্রথম ম্যাচটা দেখে বোঝা যাবে আসলে পিটার বাটলার এই দলটাকে কোন ফরমেশনে খেলাবেন, তিনি তার চিরাচরিত ফরমেশনে খেলাবেন কিনা, নাকি হচ্ছে গিয়ে তিনি এই দলে কোনো টেকনিক্যালি কোনো হচ্ছে গিয়ে মালদ্বীপের বিপক্ষে কোনো কিছু হচ্ছে গিয়ে চেষ্টা করবেন, নতুন কিছু ট্রাই করবেন, সেটা হয়তো বা দেখার বিষয়। তো দর্শক, নিশ্চয়ই প্রথম ম্যাচ বাংলাদেশ দলের জন্য একটা চাপ, তবে সেই চাপ সামলে বাংলাদেশ দল ভালো বড় একটা জয় নিয়ে ফিরবে এমন প্রত্যাশাই সবার। একটা মাহফুজ যোগ করি যে আগামীকাল ঈদ, নিশ্চয়ই দেশবাসী ঈদের উপহার পেতে চাইবে এবং আশা করা যায় যে আমাদের মেয়েরা ঈদ উপহার দিবে দেশবাসীকে। নিশ্চয়ই আমরাও হচ্ছে কি এই টুর্নামেন্টটা কাভার করতে এসেছি, ঈদ রেখে বাড়িতে পরিবার পরিজন রেখে এসেছি, এটা আমাদের প্রফেশন। এবং আমরা যদি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ যদি ভালোভাবে জেতে তাহলে হয়তো বা এটা একটা দেশবাসীর জন্য একটা ঈদের উপহারই হবে। তো ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আপনাদেরও প্রত্যাশা বিশাল বাংলাদেশ নারী দলের উপর। আমরা এই ছিল এখন পর্যন্ত ভারতের গোয়া থেকে আমার কাছে সর্বশেষ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য থাকলে আপনাদেরকে জানিয়ে দেব। Thank you.